রক্ষক যখন ভক্ষক হয়ে যায় তখন দেশের অবস্থা কি হয় সেটা সম্পর্কে আমরা ভালোই অবগত আছি। তো বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে একজন ছাত্রী থেকে নেতা হয়ে যাওয়া আসিফ মাহমুদ, যে বর্তমান অবৈধ যে সরকার, দখলদার সরকার, সেই সরকারের একজন উপদেষ্টা, তার বিষয়ে আমরা সবাই জানি। সে কয়েকদিন আগে এই ৩ লাখ টাকার কম্বল বিতরণ করতে গিয়া প্রায় ২২ লাখ টাকার মতো হেলিকপ্টারে খরচ করছে। তো সেটা নিয়ে আওয়ামী লীগের যারা সমর্থক তারাও সমালোচনা করছে, আওয়ামী লীগের বাহিরে যারা তারাও সমালোচনা করছে অনেকে। তো ইতিমধ্যে এটার একটা কপি সামাজিক যোগাযোগ মাধ্যমে খুবই আলোড়ন তুলছে। সেই কপিটা আমার হাতে আছে। সেই কপিটার মধ্যে আমি এটা কমেন্টে এটার একটা কপি আমি দিয়ে দিব, আপনারা দেখতে পাবেন। সেখানে দেখানো হয়েছে যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব যিনি আছেন, সেই মন্ত্রিপরিষদ সচিব, সেই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটা সার্কুলার আসছে। সেই সার্কুলারে এটার উল্লেখ করা হয়েছে। তারিখ হচ্ছে 12ই জানুয়ারি 2025। জুলাই আগস্ট গণ আন্দোলন, শহীদ ও হতাহত ছাত্র জনতার পরিবার বর্গের সাথে মতবিনিময়, শীতবস্ত্র বিতরণ, তারুকর উৎসব এবং উন্নয়ন প্রকল্প পরিদর্শনের লক্ষ্যে জরুরি ভিত্তিতে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলা গমনের নিমিত্তে হেলিকপ্টার ভ্রমণ বাবদ ৮,৭৩,৫০০ টাকার বিল পরিশোধ। তো সেখানে উপর্যুক্ত বিষয়ে জুলাই আগস্ট গণ আন্দোলনে শহীদ ও হতাহত ছাত্র জনতার পরিবারের সাথে মত বিনিময়, শীতবস্ত্র বিতরণ, তারুণ্যের দিবসের 2025 উদযাপন এবং উন্নয়ন প্রকল্প পরিদর্শনের লক্ষ্যে জরুরি ভিত্তিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া 24 থেকে 26শে ডিসেম্বর 2024 তারিখ দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় হেলিকপ্টার যোগে সফর করেছেন। সংশোধিত কর্মসূচি অনুযায়ী হেলিকপ্টার যোগে ভ্রমণ বাবদ 21,86,700 টাকা বিল পরিশোধ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। তো এখন দেখেন, সে কিছু কম্বল বিতরণ করতে গিয়ে সে 21 লক্ষ কত টাকা, প্রায় 22 লক্ষ টাকা খরচ করছে। তো যেই ছেলেটা জীবনে কারে প্রাইভেট কারে চড়ার সৌভাগ্য হয় নাই, ভাগ্য হয় নাই, সেই ছেলেটা যখন একটা দেশের একটা মন্ত্রী পর্যায়ে দায়িত্ব পেয়ে গেছে, তখন তার কাছে হেলিকপ্টার চড়ার যে বিষয়টা, মানে হেলিকপ্টার চড়বে সে, এইটার সুযোগটা সে মিস করে নেয়। মানুষের ক্ষমতা হচ্ছে খুবই খুবই একটা ভালো, আবার খারাপও আছে। ক্ষমতার ভালো খারাপ দুইটা দিকই আছে। আপনি যদি আপনার ক্ষমতা ভালোভাবে ব্যবহার করেন তাহলে মানুষ ভালোবাসবে, ভালো লাগবে। আমাদের দেশের আপামর জনসাধারণ কাদেরকে পছন্দ করে? আমাদের দেশের জনগণ পছন্দ করে তাদেরকেই, যারা আমাদের আপামর জনসাধারণকে ধারণ করে। তাদের সাথে তাদের কৃষ্টি কালচার, তাদের পোশাক পরিচ্ছদ সবকিছু একই রকম ভাবে চলাফেরা করে, তাদেরকে পছন্দ করে। এই যে সমন্বয়কগুলা, তারা চাইতে গেছিল চাকরি, হয়ে গেছে এখন মন্ত্রী। তো মানে বিষয়টা হচ্ছে গিয়ে, মানে দানে পাইলে যেরকম হয় সেই রকম আর কি। তো দানে পেয়ে গেছে, এখন যাচ্ছে তাই ভাবে ব্যবহার করতেছে। তারপর আরেকটা নিউজ আজকে আসলো। এই নিউজটাতে আমরা দেখতে পাইলাম সরকারি গাড়ি ব্যবহারে যে অনিয়মটা হইতেছে, উপদেষ্টাদেরও অনিয়ম, সেইটা সমকালে এইটা রিপোর্ট প্রকাশিত হয়েছে। আমি আওয়ামী লীগ সাপোর্ট করি বলে আমি যে বলতেছি, এটা আমার মুখের কথা না, এটা সমকালের কথা। আর ইতিমধ্যে আমরা জানি যে সংবাদপত্রের স্বাধীনতা বলতে বর্তমান বাংলাদেশে কি আছে সেটা আমরা সবাই অবগত।
হুম? তারপরও সমকাল যে প্রতিবেদনটা করছে সেটা নিশ্চয়ই সাহসিকতার একটা প্রমাণ। সচিবরাও গাড়ি ব্যবহার করতেছেন। তো এই বিষয়ে দেখেন সমকাল লিখতেছে যে সরকারি গাড়ি ব্যবহারে আমলারাও কম যাচ্ছে না। মন্ত্রী কিংবা উপদেষ্টার গাড়ি ব্যবহারে নিয়ম নীতি থাকলেও সচিবের বেলা আইনে নেই। এই সুযোগে একজন সচিব ৩ থেকে ৪টি গাড়ি হাতে রাখছেন। ২০১৪ সালে সুদমুক্ত গাড়ি ঋণ সুবিধা চালুর পর সচিবদের সরকারি যানবাহন অধিদপ্তরের গাড়ি ব্যবহারের সুযোগ বন্ধ হয়ে যায়। তবু সচিবরা সুদমুক্ত টাকায় কেনা গাড়ি বাসায় রেখে সার্বক্ষণিক সরকারি গাড়ি হাঁকাচ্ছে। তো এখানে অন্তর্বর্তী সরকারের ২২ উপদেষ্টার মধ্যে ৮ জন ছাড়া বাকি সবাই সরকারি গাড়ি ব্যবহার করছেন। একমাত্র বাণিজ্য উপদেষ্টা সরকারি কোনো গাড়িতেই চড়েন না। আর এখানে যে জিনিসটা আসছে সেটা হচ্ছে কেউ কেউ বলতেছে উপদেষ্টার একান্ত সচিব, সহকারী একান্ত সচিব কোনো ক্ষেত্রে গাড়ি হাঁকাচ্ছেন, আবার সরকারি গাড়ি ব্যবহারে তারা কোনো নিয়ম নীতির ধার ধারছেন না। ক্ষমতার অপব্যবহার করে কোনো উপদেষ্টা একাধিক গাড়ি ব্যবহার করতেছে। তো আমরা যতদূর জানতে পারছি এই ক্রীড়া উপদেষ্টা সবচেয়ে বেশি অনিয়ম করতেছে গাড়ি ব্যবহার করতে গিয়ে। জনগণের ট্যাক্সের টাকায়, জনগণের টাকা দিয়ে নিয়ম বহির্ভূতভাবে তারা খুব দিব্যি আরাম আয়েসে গাড়ি ব্যবহার করতেছে। এই ছেলেগুলার চেহারার দিকে তাকাইয়া দেখেন, মানে কি ছিল, কি চাপড়ি থেকে কি হয়ে গেছে। এদের লাইফস্টাইল যদি আপনি দেখেন তাইলে আপনি বুঝতে পারবেন। আপনি যদি একজন বিবেকবান মানুষ হয়ে থাকেন, নীতিবান মানুষ হয়ে থাকেন, অনেস্ট একজন মানুষ হয়ে থাকেন, তাহলে এদের চেহারার দিকে তাকাইয়া দেখবেন এরা কত বড় ভণ্ড। এরা কি ছিল, কি থেকে কি হয়ে গেছে, কি লাইফস্টাইলে ছিল আর কি থেকে কি হয়ে গেছে। এখন বিষয়টা হচ্ছে গিয়ে মানে বললাম না, ছাত্রী থেকে নেতা হয়ে গেছে, মন্ত্রী হয়ে গেছে, এখন কোনো কিছুর ধার ধারতেছে না, কাউকে গুনতেছে না, এরকম একটা অবস্থা। তো বিষয়টা হচ্ছে রক্ষক আসলে ভক্ষক হয়ে গেছে। এখন এদেরকে উচ্ছেদ করা হচ্ছে আমাদের আমাদের সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে এদেরকে উচ্ছেদ করা। এসব ছাত্রীদেরকে উচ্ছেদ করে বাংলাদেশে গণতন্ত্র পুনরায় চালু করার জন্য আমার উদাত্ত আহ্বান থাকবে বাংলাদেশের সাধারণ জনগণের একজন হয়ে। আমি বলতে চাই যে এই অবৈধ সরকার আমাদের জীবনযাত্রা, আমাদের অর্থনীতি, আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি, অসাম্প্রদায়িক যে বাংলাদেশ, সেই বাংলাদেশকে তারা আজকে একটা মবের রাজ্যে পরিণত করছে। সেখান থেকে উত্তরণ হতে হলে আমাদের এই অবৈধ অসাংবিধানিক সরকারকে আমাদেরকে ওভারথ্রো করতে হবে। এইটাই হোক আমাদের মূল মন্ত্র, এইটাই হোক আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। ধন্যবাদ, ভালো থাকবেন।